আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিও উপভোগ করছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা ইতিমধ্যে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল অফ্রান্ত ভালোবাসা। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আমরা দেখতে পেলাম যে এই যে তিশা তার হাজব্যান্ডের জন্য গিফট এনেছে। সত্যি গিফটগুলোর মধ্যে যথেষ্ট তাৎপর্যময় এবং যথেষ্ট মূল্যবান গিফট। কিন্তু এই গিফটের মূল্য কি এই যে পেটিকোট পাপ্পি দিতে পারবে? সে আতর এনেছে, টুপি এনেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, হাদিয়াগুলো কিন্তু চমৎকার হয়েছে। কিন্তু আমি জানতে চাচ্ছি যে পেটিকোট বাপ্পি কি আদৌ পারবে? যে লেবাসটা ধরেছে এই যে তিশা, চাঁদির বুড়ি তিশা এবং পেটিকোট বাপ্পি, তারা কি পারবে শেষ পর্যন্ত এর মর্যাদা রাখতে? শুরুতেই তো তারা পাচ্ছে না, শুরুতেই তারা এসবের মূল্যায়ন করতে পারছে না। তাহলে কি দরকার তার এসব ধার্মিক সাজা, ভণ্ডামি করা, লেবাস ধরা? কিছু দর্শক মনে করছে তারা বোধহয় মুসলিম, মানে একেবারে ধর্মপ্রাণ মুসলিম হয়ে গিয়েছে। তাই যদি হতো তাহলে সবার আগে ভিডিও তারা বন্ধ করতো, ইউটিউব ছেড়ে তারা চলে যেত পর্দার আড়ালে। বিশেষ করে চাঁদের বুড়ি তিশা, তিশার পরিবারের যত ইউটিউবার মহিলারা আছে সবাইকে ইউটিউব ছেড়ে চলে যেতে হবে। তোমরা যদি খাঁটি মুমিনদার হতে চাও তাহলে তোমাদের সবার আগে এই কাজটাই করতে হবে। কিন্তু তোমরা কি করছো? তোমরা ইউটিউবে এসে ঠিকই তোমাদের রূপ দেখাচ্ছ, তোমরা দেহ প্রদর্শন করছো, রং ঢং করছো। তো এক একজন 7-8 মাসের পেট ধরে ধরে দেখাচ্ছ, 7-8 মাসের পেট নিয়ে তোমরা ভিডিও করছো, আমার পেটে বাচ্চা, বাবুর আব্বু, বাবুর আম্মু, এগুলা বলছো। এগুলো আসলে কোথায় কোথায় ইসলামে লেখা আছে, কিংবা কোথায় কোন হাদিসে লেখা আছে এই গর্ভবতী অবস্থায় এরকম মানে প্রদর্শন করা, নিজেকে শো করা ক্যামেরার সামনে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে? কোথায় আছে, কোথায় থাকে তখন তোমাদের ধর্ম? এই যে পেটিকোট বাপ্পি কোনো মানে লজ্জা শরম নেই। এই যে মেয়ে এই কিছু গিফট এনেছে, সেগুলা সে এক গিফট 3-4 বার বিক্রি করা হয়ে গিয়েছে ইউটিউবে। মানে যে টাকা দিয়ে কিনেছে সে টাকার 3 গুণ তারা উসুল করে নিয়েছে। ওই যে 500 টাকা দামের শাড়ি আর 250 টাকার ওই যে গজ কাপড় কিনে এনে তারা এমন ভাব করছে যেন কে না কি কিনে এনে দিচ্ছে তাদের। যাই হোক, যেটুকু দিয়েছে সেটুকু তোরা 3-3 বার ভিডিও করে দেখানোর কি? একই ভিডিও, একই কন্টেন্ট ঘুরে ফিরে বিভিন্ন আকারে দেখাচ্ছে। কখনো বাপ্পি, কখনো তিশা, কখনো ওই যে না কলাবতী। মানে এই পেটিকোট, চাঁদের বুড়ি, কলাবতী, 3জনে 3 বার বেচা হয়ে গিয়েছে। একই গিফট, একই কন্টেন্ট, শুধু ভিন্ন আকারে। তো এই হলো এদের ব্যবসা। এরা যদি 1 টাকা দেয় 10 টাকা তোলার ধান্দা করে। তো কলাবতী দেখলাম যে তার বাবুর আব্বু রাত 11টায় চলে এসেছে বাবুর আম্মুর অসুস্থতার কথা শুনে দোকানের ওই কর্মচারী ছেলেটাকে নিয়ে। আর বাবুর আব্বু বাবুর আম্মুর জন্য মেক্সি নিয়ে এসছে, মেক্সি। তো এই মেক্সি পরা দেখে এবার ওই পেটিকোট বাপ্পি কথিত বাবা তানজিল আর বাবা সে কান্নাকাটি করেনি? গতবার নাকি ভিডিও কলে মেয়েকে মেক্সি পরা দেখে কেঁদেছিল, এবার সরাসরি দেখে কাঁদেনি, যাতে জানতে চাচ্ছে। তো বাবুর আম্মু যাতে জানতে চাচ্ছে যে ওই বাবুর ওই নানা কি কেঁদেছিল, সৎ নানা। এসব ডায়লগ মানে কেমনে কি করে এই মেয়েটার মধ্যে এত নির্লজ্জতা, এই কলাবতী তানজিলা। আর কিছু কিছু ভিউয়ার্স এইসব মেয়েদেরকে না মাথায় তুলে না, যে আমি জানি না এদের মন মানসিকতা কেমন, আমি বুঝি না এরা আসলে কোন জগতে আছে। এরা আসলে নিজেরা তো খারাপই, আরেক খারাপকে এরা উৎসাহিত দিয়ে নিজেদের জায়গাটা ফুলফিল করে। মানে নিজেরা যাতে উশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে, সমাজে যাতে এসব প্রতিষ্ঠিত হয়, তাদের ইচ্ছাটা প্রকাশ করে এদেরকে কি করে বাহাবা দেয়। জানতে পারলাম
সাবিনার ভিডিওতে, আনাম খাসি সাবিনা, সে এই যে যেসব ভিউয়ার্সরা তাদেরকে মানে ব্যাড কমেন্ট করে, খারাপ কমেন্ট করে, সেগুলো তো শো করে না, বলে ওরা। অবশ্যই এটা এত বেশি তাদেরকে করে, যার জন্য তারা অতিষ্ঠ হয়ে এই কথাগুলো বলছে যে বোনকে এত রাতে এইসব কথা বলার জন্য, কমেন্ট করার জন্য বোন রাগ করে এত রাতে চলে যাচ্ছে। এত রাতে বোন কেন? ভিউয়ার্সরা কি ঘাট ধরে তোর বোনকে বের করে দিয়েছে? আনাম খাসি, এই আনাম খাসি, তোকে জিজ্ঞাসা করছি, তোর এই পেটুলো বোনকে ঘাট ধাক্কা দিয়ে রাতের বেলা কোন ভিউয়ার্স এসছে বের করে দিতে? তুই নিজে বের করে ভিউয়ার্সদের দোষ দিস, তোরা নিজে নিজে এগুলা করিস। এই যে মিমকে নাকি কারা কারা, কোন কোন ভিউয়ার্সরা কমেন্টস করে তার পেটের বাচ্চা যেন নষ্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, অনেক খারাপ, খুব খারাপ। যারা এরকম যদি কোনো ভিউয়ার্স লিখে থাকে, আমি বলবো যে না, এরকম কোনো মানে কমেন্টস করবেন না। আমি আদৌ জানি না কেউ করেও কিনা। কারণ কি জানেন, এগুলা বানিয়ে বানিয়ে মিম বলছে, আর বাবুকে বলছে যে এগুলা করছে তোমার মা ভাইয়ের জন্য। তোমার মা ভাই এরকম এরকম আমার দোষ দেয়, আমার কথা বলে, যার জন্য আজকে তোমার বউ তোমার সন্তানের অভিশাপ দিচ্ছে। এগুলা যদি এখন কাজে হয়েই যায়, কারোর অভিশাপ লেগে যায়, কি হবে? আমি অসুস্থ মানুষ, এসব বলে না বাবুর মনটা বিষিয়ে তুলছে তার মা ভাইয়ের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, তা না হলে কার কোন ভিউয়ার্সের এত স্বার্থ, সেগুলা পারলে একটু শো কর। বারবার বলে শো করতে পারছি না, শো করলে আপনারা বকাঝকা করবেন, ঝড় বয়ে যাবে, আমার কিছু ভিউয়ার্স আছে তারা উত্তর দেবে, ইত্যাদি ইত্যাদি বানিয়ে বানিয়ে যত কথা বলে এই যে বাবুর মনটা বিষিয়ে তুলছে যে তোমার বাপ ভাই বোনের কারণে আজ ভিউয়ার্সরা আমাকে এ ধরনের কমেন্টস করতে পারছে, কারণ তারা আমাকে খারাপ হিসাবে শো করছে, আমাকে তারা খারাপ হিসাবে উপস্থাপন করছে। এই সব বলে না এই বাবুর মাথাটা মোটামুটি চিবিয়ে খেয়ে শূন্য করে ফেলেছে। আর সাথে যদি ওরকম একটা আনাম খাসি থাকে তাহলে তো কথাই নেই। আনাম খাসিকে মানে আমি সবচাইতে 3 বোনের মধ্যে মানে কুটনি, কুবুদ্ধি, এই যে ব্ল্যাক ম্যাজিক যদি করে থাকে, এই সব কিছুর ওস্তাদ কিন্তু এই সাবিনা। হ্যাঁ, এই মুটকি সব জায়গায় যেমন বেহায়া, মুটকির মতো এত বেহায়া কিন্তু অন্য 2 বোন নয়। মুটকি চরম বেহায়া, বেধায় ও পরকিয়া করতে দ্বিধা করেনি। পরকিয়া করে সেই স্বামীর ঘরের টাকা পয়সা গয়না চুরি করে এই আরিফ, এই যে মাজা ভাঙা আরিফ, হাত ভাঙা আরিফ, দাঁত কেলানি আরিফকে দিতে দ্বিধাবোধ করেনি। আরিফও নিয়ে নিয়ে লোভ পেয়েছে। আজকে আরিফের ছোট ভাইকেও ইউজ করছে, ছোট ভাইকে দিয়েও ওর ওই মুটকি শরীরের চাহিদা মেটাচ্ছে, যার জন্য আরিফ তো মানে এখন নিজেকে, ওর ভাই তো বোঝেনি, নাটা বাটা খাটা, ওর সঙ্গে আর কে বসবে, কে মিশবে? ওই বয়সের যে চাহিদাটা সেটা ভাবির কাছে মেটাচ্ছে। আর আরিফও ছেড়ে দিয়েছে, কারণ আরিফও মোস মারার জন্য এখানে সেখানে লেগে পড়ে থাকে। আর ওই যে মেয়েটা, ওর কথা কি বলবো, যার মাই এমন, সেই মেয়ে আর কেমন হবে? সেই মেয়ে এগুলা দেখে দেখে না পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে। যেখানে বাবুকে দেখবে, যেখানে ওর ছোটো চাচাকে দেখবে, যেখানে পুরুষ দেখবে, সেখানেই মোটামুটি গুনগুন করবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে আপনারা এই যে মলিমাসি মিমকে দেখেন না, মিমের মেয়েটাও কিন্তু মিমের মতোই গড়ে উঠছে। যেরকম আনাম খাসির মেয়ে আনাম খাসি মেয়ের মতো বেড়ে উঠছে, ঠিক তেমনি মলিমাসির মেয়েও কিন্তু মলিমাসির মতোই বেড়ে উঠছে। মলিমাসির মতোই সে, তার মধ্যে কুটিল বুদ্ধি, মলিমাসির মতোই তার মধ্যে হিংসা ভাব, মলিমাসির মতোই তার মধ্যে মান অভিমান, কথায় কথায়, এবং গার কালার বলেন, যা কিছু বলেন, সমস্ত ডুপ্লিকেট মলি মাসির মতোই গড়ে উঠছে তার মেয়ে। এবার আসুন যে বেলালের অসুস্থতা নিয়ে একটু কথা বলি। বেলাল অসুস্থ হয়েছে নিজ ইচ্ছায়। সে নিজেই বলেছে সে 1.5 মাস ধরে ওষুধ খায়নি। কিন্তু কেন কেন এই আত্মহননের পথে গেল? সে ভালো করে জানে তার জীবন রক্ষাকারী হলো এই ওষুধ। যেখানে তার অবুঝ দুটো সন্তান রয়েছে, যেখানে সে দর্শকদের কাছ থেকে দোয়া চাচ্ছে যেন আরও 10টা বছর বেঁচে তার ছেলেকে প্রতিষ্ঠিত করে যেতে পারে। তখন তার ছেলের বয়স হবে 17-18 বছর, একটা বুঝ শক্তি আসবে। তো এই যে এই বোধ শক্তিটা যদি ওর থেকেই থাকে, তাহলে ও কেন 1.5 মাস ধরে ওষুধ না খেয়ে আত্মহননের, আত্মহত্যার পথ বেছে নিতে যাচ্ছে তিলে তিলে? কেন?
ও জানতো এই ওষুধ না খেলে অসুস্থ হয়ে পড়বে, ও জানতো এই ওষুধ না খেলে ও মৃত্যুর ঝুঁকি হয়ে যাচ্ছে, তাহলে ও কেন ওষুধ খায়নি? যেখানে ওর টাকার এতটাও অভাব ছিল না, টাকার অভাব হলে ঘরের বাজার ধুমধাম চলছিল, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা চলছিল, বেড়ানো চলছিল, জমি কেনা চলছিল, সবার আগে তো নিজের জীবন, তারপরে অন্য কিছু। তাহলে এই পিছনের রহস্যটা কি? আদৌ কিন্তু ধোঁয়াশার মধ্যে। আর ও বারবার বলছে আপনাদেরকে বলবো, কিন্তু কি বলবে? ও কিন্তু এই যে বলছে না 1.5 মাস ওষুধ খায়নি, এটা ওটা, হ্যাঁ হতে পারে, কিন্তু 1.5 মাস নয়, কিছুদিন ওষুধ না খেয়ে ও এই অসুখটাকে বাড়িয়ে দিয়েছে। ওর ওই যে পিলেটা, ওটা বোধহয় পিলে রক্ত চুষে খায়, আমি যতটা আমি মানে জানি না, যতটা আমি জানতে পেরেছি যে পিলে একটা রক্ত চুষে খায় এই থ্যালাসেমিয়া রোগীদের, এবং পিলেটা খুব বড় হয়ে গেলে তখন ফুসফুসের কাছে এসে যে ফুসফুসটাকে অ্যাটাক করে, এবং ফুসফুস আমরা যে শ্বাস নিঃশ্বাসের সময় যে রেসপন্স করে সেটা করতে আস্তে আস্তে ব্যর্থ হয়, অর্থাৎ অক্ষমতার দিকে যায়, এবং রোগীকে রক্ত দেওয়ার উপরেই রেখে দিতে হয়। ও সেই পথে কেন গেল? এত কিছু জানার পরও, এত কিছু ও ক্লিয়ার হওয়ার পরও কেন এই যে বেলাল এই পথটা বেছে নিল? এটা কিন্তু একটা রহস্য। হ্যাঁ, রহস্য। বেলাল চেয়েছিল তার অসুখ হলে সে সে যে এত মারাত্মক হবে সে বোঝেনি। সে ভেবেছিল কিছুদিন ওষুধ না খেলে একটু অসুস্থ হয়ে পড়বো, অসুস্থ হলে আমার ভাই আমাকে ত্যাগ করে চলে গিয়েছে, আমার বোন তার নিঃসংসারে ফেরত গিয়েছে, কিংবা বিয়ে হয়েছে, কিংবা যেতে চাচ্ছে, সেই অবস্থায় সে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে শুধুমাত্র তার কুটিল বুদ্ধি থেকে এই ওষুধ খাওয়া বন্ধ করে নিজেই বাড়িয়ে দিয়েছে। কারণ সে সিম্প্যাথি নিতে চেয়েছিল, সে চেয়েছিল বাবুকে ঢাকায় ধরে রাখতে, সে চেয়েছিল শারমিনের সংসারটাকে ভেঙে দিতে, সে চেয়েছিল তার সংসারটাকে সবাই মিলে প্রাধান্য দিক, ঠিক যেমন শারমিন বাবু বিয়ে হওয়ার আগে দিচ্ছিল। কিন্তু বাবু আর শারমিন, বিশেষ করে শারমিন ভেবেছিল তার ভাইয়ের যথেষ্ট ভালো একটা ইনকাম, যেটা তারা দেওয়ার চাইতেও বেশি ছিল। তারাও সংসার যখন ইউটিউব ছিল না তখন যেভাবে চালাতো, কিংবা ইউটিউব যখন তারা চালাতো, বাবু সামথিং কিছু 7-8 হাজার টাকার মতো দিত, কিংবা 10,000 টাকা দিত। এই যে শারমিন, সেও কিছু দিত 10-12 হাজার টাকার মতো। তো এই ইনকামটা না, সব মিলে যে টাকাটা দিত, সেই ইনকামটা একাই করতে সক্ষম ছিল এই বেলাল। তাই শারমিন জিনিসটা বুঝেও ভেবেছে যে তার ইনকাম ভালো আছে, সে এখন একাই চলতে পারবে। আর বাবু তো পড়েছে সেই যে মুলি মাসির পাল্লায়, যেখানে সাবিনা বলেছে সে ওই বাড়িতে থাকে না, তাহলে কেন টাকা দিতে যাবে? সে তো মার কাছে থাকে না, মা ইনকাম করে সেটাকেও খায় না। হ্যাঁ, এটা মিমও বলেছে, সে টাকা, তার মা যে টাকা ইনকাম করে সে টাকা তারা চায় না বা খায় না, তাই তারা দিবে না। মা ইনকাম করুক আর না করুক, যেখানে একটা ভাই অসুস্থ, যেখানে মা শুধুমাত্র এই ভাইয়ের জন্য কাজ করছে, এবং এই ভাই একটা ভালো মাসে একটা ভালো মানে টাকা যায় শুধুমাত্র তার চিকিৎসা করাতে, সেখানে বাবু তো মাঝে মাঝে পারলে খোঁজ নিতেও পারতো যে ভাইয়া তোমার অসুখের কি খবর, তুমি কি ঠিকভাবে ওষুধ খাচ্ছ কিনা, মা যে তোমাদের এখন সংসার ঠিকভাবে চালাতে পারছো কিনা, তোমার কিছু লাগবে কিনা, প্রয়োজন হলে আমাকে জানিও। এই কথাটাও বাবু কখনো বলেনি। আর এসব অভিমান, এসব ভিতরে না এই বেলাল দুমড়ে মুচড়ে মরছিল। আর তখনই সে ওষুধ খাওয়া ছেড়ে দিয়ে সে চেয়েছিল মীমাংসার পথে আসতে। সে চেয়েছিল মানে তার সংসারের উপর সবাই কনসার্ট হোক আবার পুনরায়, তার সংসারটাকে সবাই মিলে দেখুক। এটাও ছিল বেলালের ভুল ধারণা, এটাও ছিল বেলালের কুটিল মন থেকে, কারণ রসুনের পাশা তো এক জায়গায় থাকে। হ্যাঁ, যতই এরা যে অ্যাঙ্গেলেই দেখেন না কেন, এরা কিন্তু আদম ব্যাপারীর রক্ত, আদম ব্যাপারীর বংশধর। তাই এদের চিন্তাধারা কখনো কোনো অবস্থাতে
পরিষ্কার নয়, কোনো অবস্থাতে ভালো বুদ্ধি দিয়ে এরা চলতে পারে না, বিধায় প্রতিটা ক্ষেত্রে এরা হোঁচট খায়, বিপদ ঘটে, প্রতিটা জায়গায় গ্যাঞ্জাম হয়ে যায়। বন্ধুরা, আমার কথাগুলো ঠিক কিনা কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আপনাদের আরেকটি কথা আমি জানাতে চাই। এই যে বেলাল কিছুদিন হলো বাবু আসার পরে মিমের কোন টেনে কথা বলছে, মিমের হয়ে কথা বলছে দর্শকরা নাকি এখানেও। এই যে বেলাল বলছে যে সে কমেন্টসগুলি ওপেন করে না কিংবা শো করে না, বাট সে দেখতে পাচ্ছে যে মিমকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে, তার বড় চাচি, চাচা কিংবা শাহিনকে নিয়ে কথা বলছে, কিন্তু সে ব্যাখ্যা করেছে কেন তারা তাকে আসতে পারেনি দেখতে, তাই তারা নাকি খুকিকে পাঠিয়েছে। কেন এত কোন টেনে কথা বলা, কেন এই যে খুকি আসার পরে এই কথাটা সে বারবার বলছে যে আমি ক্লিয়ার হয়েছি, খুকি ভাবে আসার পরে আমি নিজেই জানতাম না, আপনাদেরকে জানাবো কিভাবে। অর্থাৎ খুকিকে ভালোভাবে পড়িয়ে টরিয়ে এই যে মিম পাঠিয়েছে যে তুমি যখন যাচ্ছ আমরা সবাই জানি যে হঠাৎ করে খুকি আর মিমের ঘনিষ্ঠতা বড্ড বেশি। হ্যাঁ, নাক ঘোটানি আর মলিমাসির এই যে এদের মানে বন্ধুত্বটা হঠাৎ করে খুব বেশি, যেটা দৃষ্টিকটু লাগে দেখতে, যেটা খারাপ লাগছে। হঠাৎ কেন এত মিলন, যেখানে বিয়ে হওয়ার সময় 3 দিনের দিন যখন আসে এই বাবু, তখনও কিন্তু খুকির সঙ্গে চরম বাঁধাবাঁধি, তারা একাই রোস্ট পোলাও খেয়েছে, সেখানে খুকির তো ভালো, খুকির ছায়াটাও কেউ দেখতে পায়নি। তাহলে হঠাৎ করে এই 1 বছর না যেতেই, 6 মাস না যেতেই খুকি আর এই মলিমাস এত মাখামাখির পিছনে রহস্য একটাই, খুকির হলো যে বাড়িঘর করছে, সেখানে মিম কিছু টাকা ইনভেস্ট করেছে কিংবা ধার নিয়েছে। হ্যাঁ, শুনেছি যে মিমের কাছ থেকে টাকা ধার নিয়েছে, এবং মিমও এই সুযোগে খুকিকে দিয়ে কিছু কিছু মানে বাজে কাজ করিয়েছে। আমার মনে হয় যে ব্ল্যাক ম্যাজিক, এই কথাটা খুকি জানতে পেরেছে, খুকিকে দিয়ে সেটা ওই ঘরের মধ্যে পুঁতে রেখেছে। কারণ মলি মাসির এই যে ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু বাবুর বাবা হঠাৎ করে মারা গেল। হঠাৎ করে কিছুদিন না যেতেই আজ বেলাল অসুস্থ। হঠাৎ করেই এই যে শারমিনের ঘরে অশান্তি, কেন এই মলি মাসির শ্বশুর বাড়ি হঠাৎ করে সবাই এরকম মানে অসুস্থ হয়ে পড়ছে, সংসারে অশান্তি লেগেই আছে। কারণটা কি? কারণটা খুকি। খুকি ওই বাড়িতে বড্ড বেশি যাওয়া আসা করে। মলি মাসি এবং আনাম খাসি মিলে, তার মা মিলে যে তাবিজটা করে, সেটা বাহনদাতা হলো সেটা রেখে আসার কিংবা স্পর্শ পেতে পারে এরকম জায়গায় তো রেখে আসতে হয় কিছু। এর একমাত্র বাহক হলো এই খুকি। খুকি আসার পরেই এই যে বেলাল মিমের গুনগান গেয়ে ভিডিও দিতে লাগলো, আর ওদিকে মিম কি করছে, ভিউয়ার্সদের তাকে গালাগালি দিচ্ছে, এসব বলে গালিগালাজ করছে। মিম নাকি ওর হয়ে সবার কাছে দোয়া চেয়েছে। হ্যাঁ, একটা ভিডিওতে বলেছে আমার ভাসুর খুব অসুস্থ, বেলাল ভাই খুব অসুস্থ, সবাই দোয়া করবেন। এতেই তোর কাছে ভালো হয়ে গেল বেলাল? তুই করে বললাম কেন জানেন, একটা অসুস্থ ছেলে কতটা সিম্প্যাথি নেওয়ার জন্য ওষুধ খায়নি, সেই সিম্প্যাথি নেওয়ার জন্য সে এই যে ছোট ভাইয়ের বউ, ছোট চাচাতো বোনের চামচাগিরি করছে, তার হয়ে কথা বলছে, তার হয়ে লোকের কাছে যাতে ভুল না বোঝে রিকোয়েস্ট করছে। এটা কি মনে করছেন? এটা কি তার সরলতা মনে করছেন? একদম না। এর পিছনেও ওই অসুস্থ লোকটির উদ্দেশ্য প্রণীত আছে। উদ্দেশ্যটা হলো মিমকে এবং বাবুকে তার সংসারে ফিরিয়ে এনে তার মায়ের বোঝাটা, তার বউ ছেলে মেয়ের বোঝাটা কিছুটা হলেও কমাতে চায়। কথায় আছে, একবার যদি কেউ বসে খেতে চায় না, তাহলে আর কর্ম করে কেউ খেতে চায় না। বেলালের অবস্থা হয়েছে ঠিক তেমন। বেলাল সবার কাছে সিম্প্যাথি খেতে খেতে এখন সিম্প্যাথিটা পাওয়া তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সে নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম যেটা করছে সেটা দিয়ে সে জমি রাখবে ভাবছে। সে জানে যখন তখন অবস্থা তার, আজকাল তার অবস্থা, তাই সে তার ছেলে মেয়ের জন্য টাকা জমাচ্ছে। সে চাইছে তার সংসারটা চালাক,
কে? মিম আর শারমিন। আর তার ইনকামের টাকা সে জমিয়ে ভবিষ্যৎ গড়বে, বউ ছেলে মেয়ে যাতে সে না থাকলে ভালো থাকতে পারে। মূল কথা কিন্তু এটাই। তো সবশেষে শুধু এটুকুই বলবো, বাবুর আব্বা বাবুর আম্মু তারা কিন্তু ওই যে শোরুমটা দিয়েছে না, কবুতরের মতো একটা খোপ বাসা, সেই খোপটাকে মানে সেই শোরুমটাকে যখন সকালবেলা উঠে ওই যে কলাবতীর কলা যখন চলে যাচ্ছিল দোকানে, তখন বাপ্পি বলল যে কোথায় যাচ্ছ বাবা, চলে যাচ্ছ, অর্থাৎ তানজিলার হাজবেন্ড যখন চলে যায় দোকানে যাচ্ছ, তখন বলে দোকান না শোরুম। ও শোরুম, ওটা শোরুম তো ভালো, ওটা দোকানের অযোগ্য। শোরুম বললে তো লজ্জা পেতে হয়। একটা শোরুমের দৈর্ঘ্য প্রস্থ বিস্তার জানো তুমি? শোরুম এপাশে হাঁটলে ওপাশে দাঁড়ানোর জায়গা থাকে না, একটা মুদির দোকানও এর চাইতে বড় হয়। ওই যে পাড়ায় এলাকায় যে মুদির দোকান দেয় না লোকে, সে দোকানও তোমার ওই গার্মেন্টসের দোকানের চাইতে বড় হয়। তাই খাবাকার শোরুম বলে যেসব শোরুম আছে তাদের ইজ্জত মেলো না, ওটার নাম দাও গুদাম ঘর। অনলাইনে তানজিলার গোদাম ঘর, ওটা সেই নামটাই শো করো, তানজিলার গোদাম ঘর। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর হ্যাঁ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ।